সিলিন্ডারের নিচে আলু রাখো আর দেখো কামাল কি হয়। তো সেরকম কিছু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। সবথেকে প্রথম টিপ হবে, এই যে এই পায়া মানে খাসির যে পায়াগুলো হয় সেগুলো কিন্তু মানে গোটা থাকতে এগুলো ছিলে নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, কোনো কারণে যদি এরকম মানে ছিলার আগেই যদি এরকম পিস করে নেওয়া হয়, তো খুব সহজ পদ্ধতি মানে এই লোমগুলো বা চামড়াগুলো ছাড়ানোর। ফুটন্ত জলে এগুলোকে দিয়ে দিতে হবে। আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা মানে ফুটতে দিতে হবে। তো অবশ্যই 5 থেকে 10 মিনিট, তার থেকে বেশি নয়। কম হলে চলবে, কিন্তু তার থেকে বেশি নয় বন্ধুরা। তো আমি মোটামুটি 7 মিনিট মতো বয়েল করেছি। তারপরে এটাকে বন্ধ করে দেবো, মানে এটা নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে গরম জলটা ফেলে দিলাম। ফেলার পরে হালকা যখন গরম থাকবে, মানে একেবারে ঠান্ডা হতে দেব না, একটুখানি গরম গরম থাকতে এটা ছিলে নেব। তাহলে দেখবে খুব সহজে না এই চামড়াগুলো ছুটে চলে আসবে। মানে এতটুকুও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চামড়াগুলো ছুটে চলে আসবে। তো যাই হোক, এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। এটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে ধুয়ে নেব। আর কিভাবে এটা রান্না করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে যেটাতে লোম ছিল না সেটা আমি মানে বয়েল করিনি, সে কারণে সেটাকে আলাদা বয়েল করে নিয়েছি। আর এটাকেও ধুয়ে ওটাতে মিক্স করে নেব। আর অবশ্যই এগুলো যখন ধুতে হবে তখন একটু খেয়াল রাখতে হবে যেন এতটুকু চুল না থাকে, কারণ এগুলোর মানে হাড়ের ভেতরেও চুল ঢুকে থাকে, সে কারণে এটা অবশ্যই 5-6 বার ধুয়ে নিতে হবে। তো আমি এইভাবে 5-6 বার ধুয়ে নিয়েছি। তো একেবারে ফ্রেশ হয়ে গেছে, মানে এতটুকুও কোথাও চুল টুল লেগে নেই। তো চলো এবার এটাকে রান্না করব। তো আমি চুলায় একটা বসিয়ে দিয়েছি হাঁড়ি। আর এই দেখো বন্ধুরা, একেবারে ফ্রেশ হলো। এবার এর রেসিপিটাও দেখে নেওয়া যাক। তো প্রথমে চুলায় আমি বসিয়ে দিলাম হাঁড়ি, আর এতে দিয়ে দেব তেল। তো আমি 2 রকম তেল মিক্স করে দেব, মানে সাদা আর সর্ষের তেল। তোমরা চাইলে যে কোনো একটা তেল, মানে সর্ষের তেল দিলেই হবে। তো যাই হোক, এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা। আর ওতে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, মানে 6টা পেঁয়াজ দিয়েছি। তারপরে 1 মিনিট মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পরে আমি সেই পায়াটাকে এতে দিয়ে দেব। মানে পেঁয়াজটা পুরোপুরি লাল করব না, হালকা ভাজার পরেই এতে দিয়ে দেব এই পায়া। তো যে কোনো রান্না একরকমভাবে হয় না, কিন্তু আমি যে প্রসেসে এই পায়াটাকে রান্না করছি এভাবে করে দেখবে এতটাই টেস্টি হবে, এতটাই টেস্টি হবে যে মানে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। কারণ আমিও অনেক রকমভাবেই রান্না করেছি, কিন্তু এই রান্নাটা আমি বারবার করে থাকি। কারণ এই শীতের সময় পায়া খেতে ভীষণই ভালোও লাগে, আর আহ, কাজেও আসে আর কি। তো যাই হোক, এইভাবে এটাকে ভেজে নিতে হবে, মানে কষে নিতে হবে ঠিক এইরকমভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে ভাজতে ভাজতে আমি না 1 চামচ মতো আমি দিয়েছিলাম আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তো যাই হোক, সেটা আমি শ্যুট করতে পারিনি, তো আমি বলে দিলাম। তারপরে বসিয়ে দিলাম কুকার। অবশ্যই এটা কুকারে দিতে হবে, নইলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আর ওই হাঁড়ি ধুয়ে জল দিয়ে দিলাম। তো গ্রেভি যতটা রাখবো ততটা এখন জল দেব না, আমি অল্প পরিমাণে জল দিলাম। আর এখানে আর কিচ্ছু দেব না। এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে চুলোর আঁচটাকে হাই ফ্লেমে রেখে একটা সিটির অপেক্ষা করব। তো একটা সিটি যখন হয়ে যাবে তখন কিন্তু চুলোর আঁচটাকে একেবারে লো করে দেব। এই দেখো বন্ধুরা, সিটি বেজে উঠেছিল। তারপরে আমি চুলোর আঁচটাকে লো করে প্রায় 1.25 ঘন্টা, মানে 45 মিনিট রেখেছিলাম। আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কারণ এটা আমি অনেকবার মানে করে থাকি আর কি এই শীতের সময়। তো 1.25 ঘন্টা যদি লো ফ্লেমে রেখে দাও তাহলে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। চলে যাই এবার পরের প্রসেসে, মানে গ্রেভি করার জন্য। তো এখানে দিয়ে দিলাম, আবারও আমি 2 রকম তেল ইউজ করেছি, তোমরা শুধু সর্ষের তেল ইউজ করলেই হবে। তো দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। তো এই পেঁয়াজটা আবারও দিলাম, আর আবারও দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আর এখানে দেখো জিরে, ধনে, লঙ্কা আর লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেব
সেই সেদ্ধ করে রাখা পায়া। তো এবার মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো অবশ্যই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এতে দিয়ে দেব কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিলে যে পায়ার একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু থাকবে না। খুব সুন্দর লাগে এই কাসুরি মেথি দিলে। তো যাই হোক, যদি হাতের কাছে না থাকে তো কোনো সমস্যা নেই, ধনেপাতা দিলেই যথেষ্ট। তারপরে এবারে দিয়ে দেব এতে জল। তো যতটা জল বা যতটা গ্রেভি রাখবো সেই হিসেব করে এখানে জলটা দিয়ে দিতে হবে। তো আমি এতটাই দিয়েছি। তারপরে এটা মানে জল দেওয়ার আগে যেটা ক্যামেরাতে আসেনি আর কি, তো আমি দিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে? তো আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটা খুললাম, তো একেবারে এটা রেডি। তো দিয়ে দিতে হবে এখানে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচি ইউজ করব না, শুধু গরম মশলা পাউডার দিয়েছি। তো চলো, এটা একেবারে রেডি, তোমরা এইভাবে করে নিতে পারো। এবারে দেখো বন্ধুরা, রান্নাবান্না করে নেওয়ার পরে এই যে চুলা, মানে গ্যাসের চুলাটা, এটা ক্লিন করাও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায়। তো বন্ধুরা, আলু ছিলে আমরা খোসাটাকে ফেলে দিই, কিন্তু আমি এই খোসা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কলা দিয়ে যদি আমরা গ্যাস ওভেন পরিষ্কার করতে পারি তাহলে এই আলুর খোসা দিয়ে তো আরও বেশি ভালো হবে। তো সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার মানে করলাম আর কি। তো এই আলুর খোসাগুলো এইভাবে আমি ওভেনের ওপরে রেখে দিলাম। তো তোমরা দেখতে পেলে এক্ষুনি আমি রান্নাবান্না করলাম আর অতিরিক্ত তেল চিটে হয়েছিল, আর এইভাবে তেলের ওপরেই আমি মানে ওভেনের ওপরেই আমি দিয়ে দিলাম এই আলুর খোসাগুলোকে, আর এইভাবে ঘষে নিলাম। আর অবশ্যই যেদিকে ছিলেছি সেই দিকেই করে রাখতে হবে আর ঘষতে হবে। তো একটুখানি ঘষা দিতে না দিতে আমাকে জলও লাগলো না বন্ধুরা, আর শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিলাম। মানে আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গেলাম যে এই আলুর খোসা দিয়েও ওভেনটা পরিষ্কার করা এত সুন্দর হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। তো অবশ্যই আমি তোমাদের বলবো তোমরা একবার হলেও করে দেখবে, কারণ এমনিতেই আমি আলুর মানে আমরা আলুর খোসাগুলো ফেলে দিই। আর শুধু তাই নয়, এই যে গ্যাসের সিলিন্ডার, যেখানে আমরা সিলিন্ডার রাখি সেখানে কিন্তু এরকম আয়রনের মতো জমে যায় কিংবা এই তেলচিটের মতো হয়ে যায়। তো এটাকেও না আমরা পরিষ্কার করার জন্য হারপিক, তারপরে আরও কত রকম কত কী করে থাকি। কিন্তু তোমরা এই আলুর খোসাগুলো এর মধ্যে ফেলে দেবে, ফেলার পরে একটু হাত দিয়ে এভাবে ঘষে নেবে, দেখবে এতটাই মানে ক্লিন হবে, বোঝাই যাবে না যে সেখানে সিলিন্ডার ছিল। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরও একটা টিপ দিতে চাই, যে সিলিন্ডারের নিচে যদি এরকম একটা কাপড় রেখে দাও তাহলে কিন্তু মানে দাগ হবেই না কোনো মতে, আর এরকম ঘষারও কোনো প্রয়োজনও পড়বে না। তো এইভাবে সিলিন্ডারের নিচে একটা কিছু দিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।